রচিত এর পরবাসে। সমস্ত পৃথিবী যখন কোভিডে আক্রান্ত, সেই পটভূমিতেই এই নাটক রচিত। চরিত্রে আমি মিঠু, সাইমা, তাপস, আমি জাকির। শুরু করছি এ পরবাসে। শুনছো? কোথায় তুমি? এই শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এই ভাই এইমাত্র ফোন করেছিল, অবস্থা একই রকম। বলছে বরং আরো খারাপের দিকেই চলে গেছে। জানি, কাল রাতেও আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু কি করা যাবে বলো তো? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। সেটা তো স্বাভাবিক, চিন্তা তো হবেই। শোনো না, একটা ব্যবস্থা করো প্লিজ। কিসের ব্যবস্থা করব? আমি যাব, আমি কলকাতা যাব। কোনোভাবেই যাওয়ার কথা ভেবো না, এই মুহূর্তে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কি বলছো তুমি? ছোট ভাইটা একা একা সব দিক সামলাচ্ছে, মা তো টোটালি হেল্পলেস। কি করব বলো? যাবার মতো পরিস্থিতি থাকলে আমিই তোমাকে নিয়ে যেতাম, বলতেই হতো না। এ কি বেড়াতে যাওয়া যে পরিস্থিতির চিন্তা করব? আরে বাবা, তোমার চিন্তার কারণ আছে তা বুঝতে পারছি। আমার অবস্থাটা একবার ভাবো, বায়না করলেই যাওয়া যায় না, এটা তো বুঝতে হবে। শোনো, কোনো কিছু বোঝার মতো ব্যবস্থা আমার নেই, মনের অবস্থাও আমার নেই। আজ 8-8টা দিন বাবা আইসিইউতে, অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে। এখন যদি মায়ের পাশে ভাইয়ের পাশে গিয়ে না দাঁড়াই তো কবে দাঁড়াবো? আমি খবরটা পেয়েই কিছু টাকা পাঠিয়ে দিয়েছি ভাইকে। শুধু টাকা? টাকা পাঠালেই বুঝি সব দায়িত্ব শেষ হয়ে যায়? আমার বুঝি একবার বাবাকে দেখতে ইচ্ছে করে না? কদিন কদিন ধরে সারাক্ষণ বাবার কথাই মনে হচ্ছে। প্লিজ চলো না, একবার গিয়ে ওদের পাশে দাঁড়াই। শোনো, অবুঝপনা করো না। গত বছরে ছুটি নিয়ে সবাই ঘুরে এসেছি, খরচের কথা না হয় বাদই দিলাম, ছুটিই পাবো না। আর তোমাকে তো এরকম একটা জটিল পরিস্থিতিতে একলা বাবাইকে নিয়ে যেতে দিতে পারি না। তুমি একা একা কিভাবে যাবে? একা? একা যাব কেন? তুমিও যাবে। আমি কি কখনো একা গেছি? এ যেন এখান থেকে ট্রেনে তুলে দিলে আর হাওড়া স্টেশনে নামলাম। আমি সত্যি বলছি, আমার যাওয়ার কোনো উপায় নেই, একেবারেই অসম্ভব। ও, অসম্ভব? তোমার এই অসম্ভবকে সম্মান দিতে গিয়ে যদি আমার বাবার সঙ্গে আর কখনো না দেখা হয়, তবুও তবুও অসম্ভব। হয়তো আমাকে তোমার খুব হৃদয়হীন মনে হচ্ছে মিঠু, তো এটাই আমাদের জীবন। দূর থেকে খুবই ঝকঝকে চকচকে, বাড়ি গাড়ি, অ্যাফ্লুয়েন্স, বিদেশি মুদ্রায় মাস মাইনে, কিন্তু বাস্তবটা যে কতটা ভয়ঙ্কর কেউ তা ধারণা করতে পারে না। শুধু আমাদের মতো যারা ভুক্তভোগী তারাই বোঝে। জীবনের কতখানি অনিশ্চয়তা এখানে। তোমার ভাবনায় এসব আসবে না। শোনো, তোমার এই আবেদন আমি কোনো মতেই রাখতে পারলাম না, বুঝেছো? বাবা, বাবা গো, তোমার মেয়েরা দুপায়ের বেরি শত ইচ্ছেতেও সে ছুটে গিয়ে তোমার কাছে দাঁড়াতে পারছে না। এই যে কি যন্ত্রণা বাবা, তোমাকে কি করে বোঝাবো বাবা? ও বাবা। এই মিঠু, মন খারাপ করে বসে আছো, আমাকে খুব নিষ্ঠুর ভাবছো, তাই তো? শোনো। চুপ করো, আমি কিচ্ছু ভাবছি না। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। 3 দিন ধরে তো একলা হয়েই আছো, ছেলেটার দিকে পর্যন্ত কোনো নজর দিচ্ছ না। সেই ভোর রাত্রে টেলিফোন আসার পর থেকে আমার সঙ্গে একটা কথাও বলনি। আমাকে অপরাধী ভাবছো, ভাবো, কিন্তু অবিচার করো না। আমার দিকটা একটু ভাববে না? আহ, আমার কিচ্ছু ভাল লাগছে না, দয়া করে তুমি চুপ করো। বাবা, বাবা, আমি সত্যি হতবাক। শেষবারের মতো তোমার মুখটা দেখতে পেলাম না। মা, মা গো, তোমার এই পরম দুঃখের দিনে আমি হাজার হাজার মাইল দূরে বসে আছি। একবারের জন্যও তোমার পাশে থেকে সান্ত্বনাটুকু হয়ে উঠতে পারলাম না। ছোট ছোট ভাইটার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি দূরেই রয়ে গেলাম। তোমার এই পিতৃশোক, শেষবারের মতো বাবাকে দেখতে না পাওয়ার কষ্ট, সব কিছু সত্যি মিঠু।
কিন্তু আমার কি করবার ছিল বলো তো? তোমার কি সত্যিই কিছু করবার ছিল না? আমাদের কি এতই টাকা পয়সার অভাব যে গত বছর বাড়ি গিয়েছিলাম বলে এবছর প্যাসেজ ফেয়ার দিতে পারবো না? নাকি বাবার চলে যাওয়াটা তোমার কাছে খুবই আনইম্পর্ট্যান্ট ছিল? ভেবেছিলে যদি পৌঁছাবার আগেই সব হয়ে যায়, তাহলে আর শুধু ছুটে গিয়ে এতগুলো টাকার দণ্ড দেবার মানে কি? বলো তাপস, বলো, কি ভেবেছিলে তুমি? তোমার এই শোক, এই উত্তেজনা খুব অসঙ্গত নয়, কিন্তু এতটা অবুঝ হওয়ায় কোথাও একটা অন্যান্য ভাবনা তোমার মাথার মধ্যে ঢুকে পড়েছে। আজ মনে হচ্ছে তোমার স্বভাবের সারল্য সত্যিই আসলে ইম্যাচুরিটি, তার এই ক্রমাগত মিথ্যা দোষারোপ করে চলেছ আমাকে। এসব কি বলছো তুমি? আমি ইম্যাচিওর? হ্যাঁ, বাবা মায়ের মৃত্যু শয্যায় তাদের দেখতে চাওয়া বুঝি সন্তানের পক্ষে ইম্যাচুরিটি? তোমার শিক্ষা বুঝি তাই বলে? মা বাবার আর ভাই বোনের ছোট্ট সংসারে আদরে বেড়ে ওঠা মেয়েটি বিয়ের পর পর হয়ে গেছে বুঝি? তাদের প্রতি টান, ভালোবাসা সব বুঝি ইম্যাচুরিটি? মৃত বাবার মুখটা শেষবারের মতো না দেখতে পেয়ে তার মেয়ের চোখে জল ফেলাও বুঝি ইম্যাচুরিটি? তাই তো তাপস, তোমার বিলিতি শিক্ষা বুঝি তাই বলে? কুল ডাউন, শান্ত হও মিঠু। আমি এসব বলিনি, বলতে চাইনি। তুমি ক্ষোভের মাথায় অনেক কথা বললে, প্লিজ আমাকে কিছু বলতে দাও। তুমি দয়া করে শান্ত হও। শোনো, ভয় নেই, আমি কোনো অজুহাত বা কৈফিয়ত দিতে চাই না তোমাকে। কে শুনতে চায় তোমার কৈফিয়ত? এতদিনে তোমাকে চেনা আমার সম্পূর্ণ হলো, আর কিচ্ছু শুনতে চাই না। আর আর শুনেই বা কি হবে? আমি তো ইম্যাচিওর, শুনেও তো কিছু বুঝবো না। তবুও তোমাকে শুনতে হবে। আমার বলাটা খুব জরুরি, অন্তত সেই জন্যই শোনো। বেশ, ঠিক আছে, বলো কি বলবে। তোমার ভাই বাবার অসুস্থতার খবর জানিয়ে প্রথমে আমাকেই ফোন করে। তোমাকে ও সবটা বলেনি, আমাকে সমস্ত কিছু খুলে বলেছিল। আমি বুঝতে পেরেছিলাম বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক, যাকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন। ও, তাই ভেবেছিলে খরচাপাতি করে গিয়ে কি আর হবে, হয়তো শেষ দেখা হবেই না, তাই তো? সেটাই এখন তুমি আমাকে বোঝাতে এসেছো? না, তা বোঝাতে আসেনি। দয়া করে আমাকে বলতে দাও, তারপর কি কি ঘটেছিল আমাকে বলতে দাও প্লিজ। আমি পরদিনই সাধ্যমতো টাকা পাঠাই এটা মনে করে যে তোমারও তো একটা দায়িত্ব আছে মেয়ে হিসেবে এই চিকিৎসার ব্যয়ভার নেওয়ার। সেই দায়িত্ব তোমার ভাইয়ের একা হতে পারে না। আর সেই সঙ্গেই আমার অফিসে ছুটির চেষ্টা করি, কিন্তু অফিস আমাকে কোনো মতেই ছুটি দিতে চায় না। দিনের পর দিন অফিসে এই নিয়ে প্রচুর অশান্তি করি। উল্টে ওরা বলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বহু লোকের চাকরিই থাকছে না, এখন ছুটি চাওয়া মানে আত্মহত্যা করা। তবুও আমি অনেক বোঝাবার চেষ্টা করি, জেদ ধরে বসে থাকি। তখন ওরা বলে আমি জোর করে চলে গেলে আমার চাকরিটিও চলে যাবে। ম্যানেজমেন্ট এখন প্রতি মুহূর্তে লোক কমাতে চাইছে। সব কিছু জেনে বুঝেও আমি ম্যানেজমেন্টের হাতে অস্ত্রটা তুলে দেবো কি না? কি বলছো তুমি? হ্যাঁ, তাও আমি ঠিক করলাম যে চাকরিটা ছেড়েই দেবো, ফিরে এসে না হয় একটা কিছু জুটিয়ে নেব। তখন দেশে ফেরার ব্যবস্থা করতেই দেখলাম সেখানে অবস্থা আরও ভয়াবহ। সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান এম্বাসির সাহায্যে হয়তো একটা ব্যবস্থা করা যেতেও পারে, কোনো স্পেশাল ফ্লাইট, কিন্তু কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একবার গেলে এদেশের সরকার এদেশে সহজে আর ফিরতে দেবে না। হয়তো পৃথিবী শান্ত হলে আবার নতুন করে চেষ্টা করে নতুনভাবে ঝুঁকি নিয়ে ফিরতে হবে। বুঝলাম সামনে পেছনে সবটাই অনিশ্চিত একটা ক্ষুদ্র জীবাণু চেনা পৃথিবীটাকে আমূল বদলে দিল। জানো মিঠু, অনেক ভাবলাম এখন এই বয়সে দেশে ফিরে গিয়ে নতুন করে চাকরি জোটানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। আর পশ্চিমবাংলায় তো কোনো সুযোগই নেই। এখানকার জীবনের স্বাচ্ছন্দ্যে তোমরাও অভ্যস্ত হয়ে পড়েছ। এখন এমন একটা অনিশ্চয়তার মধ্যে তোমাকে বাবাইকে কি করে টেনে নিয়ে যাই বলো তো? আমার মাকেও তো সংসার খরচ দিতে হবে, তারই বা কী হবে? ভাবতে ভাবতে সারা রাত আমার পাগল হয়ে যাবার জোগাড়। ওই দুর্বিষহ রাত পোহাতেই ভোরবেলা তোমার ভাই তপনের ফোনে জানলাম সব ভাবনাই শেষ। এবার বলো তো তুমি, আমি কতটা অপরাধী? কি বলি বলো তো? বাবার শোকে যুক্তি বুদ্ধি হারিয়ে আমি তোমাকে
অনেক খারাপ কথা বলে ফেলেছি, যা আমার বলা উচিত হয়নি। বাবার চলে যাওয়ার খবরে আমার নিজস্ব পৃথিবীটা এতটাই টলে গিয়েছিল যে আমি ভুলেই গিয়েছিলাম এখন আমরা সবাই একটা অসুস্থ পৃথিবীতে বেঁচে আছি এক চরম অনিশ্চয়তা নিয়ে। অনিশ্চিত আমাদের প্রতি মুহূর্ত। এখানেও প্রতিদিন চলছে মৃত্যু মিছিল। ইউরোপের অবস্থা যখন এমন, তখন আমাদের দেশের সাধারণ মানুষ কতখানি অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছে বলো তো। সব মানছে, তবু একটা কথা মনে হচ্ছে তাপস। মিঠু, কি কথা? আর যদি আমরা এত দূর দেশের বাসিন্দা না হয়ে নিজেদের দেশেই থাকতাম, তাহলে তো শেষ দেখাটুকু দেখতে পেতাম। দূরে বসেই যন্ত্রণা সইতে হতো না, সবার সঙ্গে ভাগ করে নিতাম। কথাটি ইদানিং আমিও ভাবছি জানো। আরও ভালো করে বাঁচবার লোভে আমরা বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে, দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিই। তাতে করে হয়তো একটা সুখকর বেঁচে থাকা উপহার পাই জীবনের কাছ থেকে। তবে হারাইও তো কম না। আজ তুমি তোমার বাবাকে দেখতে পেলে না, আমি জানি না আমার মাকে আর কখনো দেখতে পাবো কিনা। হ্যাঁ, উনি তো একেবারেই একা। কতবার এখানে নিয়ে আসতে চেয়েছি, উনি কিন্তু কিছুতেই রাজি হন না। মা কি বলেন জানো মিঠু? বলেন, এই মাটিটুকু ছেড়ে আমি কোথাও যাব না। এ আমার দেশের মাটি, এখানকার বাতাসে আমার পিতৃপুরুষের নিঃশ্বাস মিশে আছে। তোর বাবার সমস্ত স্মৃতি এখানে, এসব ছেড়ে আমি পরবাসী হব না। তাপস, মায়ের কথাটা কিন্তু ভেবে দেখার মতো। তাই তুমিও কি ভাবছো নাকি? আগে সত্যিই ভাবিনি, আজ ভাবছি, হঠাৎ করেই ভাবছি। আমাদের ছেলেটাই তো দেশের মাটি বলে কিচ্ছু জানলো না। আমাদের প্রাক্তন প্রভুদের দেশটাই ক্রমে ওর দেশ হয়ে উঠবে। ওর স্কুলের বন্ধুদের কথা মতো যেন বাবাই একটি নারকোল হয়ে থাকবে। নারকোল? তার মানে কি? জানো, ওর এদেশের বন্ধুরা ওকে আর ওদের মতো যারা, তাদের নারকোল বলে। মানে বাবাইদের বাইরেটা এদেশি, কিন্তু ভেতরটা ভারতীয়। কথাটা তো খুব ভুল কিছু নয়। চলো না আমরা সবাই ফিরে চলে যাই আমাদের দেশে, আমাদের আপনজনের কাছে। তাৎক্ষণিক আবেগে বলছো না তো? পারবে জীবনের এই স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশের নানা সমস্যার জীর্ণ জীবনে ফিরে যেতে? মনে হয় পারবো। শুরুর জীবনটা তো এরকম ছিল না। আর 5 জন গড়পড়তা বাঙালির মতোই ছিল। ধীরে ধীরে হয়তো এ জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। সেরকম করে আবারও নয় বদলে নেব নিজেদের। তবে রোজগার একটা থাকতেই হবে। সব কিছু স্বাভাবিক হয়ে গেলে ফিরে গিয়ে হয়তো একটা কাজও জুটিয়ে নিতে পারবো। তা কিন্তু এতটা স্বস্তিদায়ক হবে না, সেটা জেনে রেখো। না হোক, আজ বাবার চলে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম, যে দূর দেশে বসে স্বজন হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর। বাস্তবের স্পর্শহীন কল্পনার অজস্র বেদনা নেওয়া যায় না তাপস। এ পরবাসে রবে কে? বাবাইও নিজের মাটিতে দাঁড়িয়ে নিজের জনের মধ্যে মানুষ হয়ে উঠুক, অস্তিত্বের নিত্য সংকট থেকে মুক্ত থাকুক। শুধুই নির্বাচিত স্বজন নয়, দেশের জনের মধ্যে নিজের মাটিতে শিকড় বসিয়ে ডালপালা মেলে দিক। বেশ, তবে আমিও চেষ্টা করি আমার মা, তোমার মা অন্তত নিয়মিত তাদের সন্ততিদের মুখ দেখুক, পৃথিবীর পরিবেশ স্বাভাবিক হোক, আমরাও এ পরবাস ছেড়ে ফিরে যাই আমাদের মায়ের কাছে। সেই ভালো, চলো তাই করি। ধন্যবাদ।